সত্য জানাবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে ধরে আমাদের বাংলায় বেশ কিছু আপডেট ঘটেছে। দেখুন, আজকে একটু লম্বা আড্ডা দিতে হবে। আজকে অনেক কিছু হয়েছে দুনিয়া জুড়ে, দেশ জুড়ে, আমাদের দেশেও। একটু চা নিয়ে বসো বা একটু আরাম করে বসো, কারণ আজকের খবরগুলো এক কথায় বলে শেষ করা যাবে না। গ্লোবাল পলিটিক্স থেকে ধরে শুরু করে আমাদের বাংলার ভোটের হিসেব সব কিছু নিয়েই কথা হবে আজকে। দেখুন, প্রথমে বলে নিয়ে আজকে কী নিয়ে কথা বলবো। দেখুন, মিডল ইস্টে একটা বড় আপডেট আছে হরমুজ প্রণালী নিয়ে, ইরান কি করছে সেটা নিয়ে। তারপর আমেরিকায় অবরোধ নিয়ে একটু কথা আপনাদের সাথে বলবো, আর পাকিস্তান কিভাবে ইরানের হয়ে ভূমিকা নিচ্ছে সেটাও বলবো। তারপর নীতিনাদুর কোর্টের ঝামেলা আছে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে। আমেরিকা একটা বিশাল লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে, সেটা নিয়েও কথা হবে। আর শেষে আসবো আমাদের সবচেয়ে বড় টপিক, 5 রাজ্যের ভোটে এক্সিট পোল নিয়ে একটু কথা হবে। পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে একটু বেশি সময় লাগবে, কারণ ওটাই সবচেয়ে হট টপিক এখন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন, এক তো হরমুজ প্রণালী দিয়ে তুমি হয়তো নামটা অনেকবার শুনেছি, কিন্তু ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু আপনাদেরকে কিছুক্ষণে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, হরমুজ প্রণালী হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রাস্তাগুলোর একটা। পারস্য উপসাগর থেকে যে তেল সারা দুনিয়া যায়, সেই তেলের প্রায় 20% এই একটা রাস্তা দিয়ে যায়। মানে ধরো, তুমি যে বাইকে তেল ভরাও বা রান্নাঘরে যে গ্যাস চালাও বা জ্বালাও, সেটার পেছনে অনেকটাই এই হরমুজের ভূমিকা আছে। এটা কতটা জরুরি একটা জায়গা সেটা বুঝতে তো পারছোই এই বিষয়ে। তো এখন এই হরমুজ প্রণালী ইরানের কবজায়, আর ইরান এটাকে দারুণ একটা ব্যবসা সুযোগ হিসাবে দেখছে। যে জাহাজেই এই রাস্তা দিয়ে যাক না কেন, ইরান বলছে পয়সা দাও। এটা আগেও চলছিল, কিন্তু এখন ইরানের পার্লামেন্টে একটা নতুন আইন তৈরি হয়েছে, যেটা পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। কি বলছে এই আইনে? ইরানের বেশিরভাগ পার্লামেন্ট সদস্যরা বলছে যে এখন থেকে কেউ যদি হরমুজ দিয়ে জাহাজে চালাতে চায়, তাহলে পেমেন্ট করতে হবে ইরানি রিয়ালে। ডলার নেবে না, চীনের ইউয়ান নেবে না, শুধু ইরানি রিয়েল। এখন তুমি বলবে যে ভাই, এটা কেন করছে ইরান? আসলে ব্যাপারটা হলো, ইরানের টাকার দাম অনেক পড়ে গেছে, ইরানি রিয়েলের মান একদম তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আমেরিকার চাপ, এই সব মিলিয়ে ইরানের ইকোনমি অবস্থা বেশ খারাপ। তো ইরান ভাবছে, যদি সারা দুনিয়ার জাহাজ আমাদের রিয়েল পেমেন্ট করতে বাধ্য হয়, তাহলে রিয়েলের ডিমান্ড বাড়বে আর দামও বাড়বে। এটা কিন্তু সহজ কথা মনে হলেও বাস্তবে অনেক বড় পদক্ষেপ। কারণ এতদিন ধরে ডলার ছিল দুনিয়ার সবচেয়ে বড় ট্রেডিং কারেন্সি, যে কোনো আন্তর্জাতিক লেনদেন ডলারে হতো। ইরান বলছে না, আমার রাস্তায় আমার পয়সায় কথা বলবে। এটা একটা বড় চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল সিস্টেমের জন্য। এখন বড় প্রশ্ন হলো, এই আইন কি সত্যিই কাজে আসবে? দেখুন বন্ধুরা, অনেক দেশই হরমুজ দিয়ে যায়, ভারতও যায়, জাপানও যায়, কোরিয়াও যায়। এরা কি ইরানি রিয়েল কিনে পেমেন্ট করবে? এটা বাস্তবে করা অনেক কঠিন, কারণ ইরানি রিয়েল কিনতে গেলেই আমেরিকার নিষেধাজ্ঞায় পড়তে হবে অনেক দেশকে। তো এই আইনটা কতটা প্র্যাকটিক্যাল সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ইরান যে খোলা চ্যালেঞ্জ দিচ্ছে, যে খেলাটা খেলছে, সেটা স্পষ্ট। ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, নিজের কারেন্সিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আর একটাই রাস্তা আছে বলে সেই রাস্তার মালিকানা ধরে ব্যবসা করছে। বন্ধুরা দেখুন, আসি আমেরিকার অবরোধের প্রসঙ্গে। আমেরিকা ইরানের বিরুদ্ধে সমুদ্রে অবরোধ চালাচ্ছে, মানে আমেরিকার নৌবাহিনী ইরানের জাহাজগুলোকে ইরানের বন্দরে পৌঁছতে দিচ্ছে না। আমেরিকা গর্ব করে বলছে, আমাদের অবরোধ সফল হচ্ছে, ইরান কিছুই করতে পারছে না। কিন্তু বাস্তবে কি হচ্ছে জানো? অনেক মিডিয়া রিপোর্ট বলছে, ইরান আমেরিকার অবরোধকে ধোঁকা দিয়ে নিজেদের জাহাজ বের করে নিচ্ছে। কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে। ট্রান্সপন্ডার বন্ধ রেখে, অন্য দেশের পতাকা লাগিয়ে, রাতের অন্ধকারে। এ ধরনের চাল অনেক পুরনো, কিন্তু এখনও কাজ করে। আর এখানেই আসছে পাকিস্তানের প্রসঙ্গ। বন্ধুরা, পাকিস্তান এখানে যা করছে সেটা দেখলে মাথা ঘুরে যাবে। আমেরিকা যখন থেকে ইরানের সমুদ্র অবরোধ শুরু করেছে, পাকিস্তান তখন থেকে একটা কাজ শুরু করেছে। চীন থেকে প্রায় 3,000 কন্টেনার এসে পৌঁছেছিল করাচি বন্দরে, যেগুলো আসলে ইরানের জন্য। সমুদ্রপথে ইরানে পাঠানো যাচ্ছিল না, কারণ আমেরিকা সমুদ্রে পাহারা দিচ্ছে। তো পাকিস্তান কি করলো, 25শে এপ্রিল থেকে 6টা স্থলপথ খুলে দিল। ট্রাকে করে সেই 3,000 কন্টেনার পাকিস্তানের রাস্তা দিয়ে ইরানে
পাঠিয়ে দিল। এটা কিন্তু অনেক বড় একটা ঘটনা। ভাবো একটু, আমেরিকা বিশাল নৌবাহিনী নিয়ে সমুদ্রে দাঁড়িয়ে আছে, কিন্তু পাকিস্তান স্থলপথে ইরানে মাল পাঠিয়ে দিচ্ছে। আমেরিকা অবরোধ তাহলে কি কাজে এলো? আমেরিকার নৌবাহিনী সমুদ্রে টহল দিতে থাকলো আর ইরান পাকিস্তানের পিঠে চড়ে সব মাল পেয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাকিস্তানকে আমেরিকা কিছু বলবে না? এখন পর্যন্ত বলেনি। কেন? কারণ পাকিস্তানের সাথে সম্পর্ক আমেরিকার জটিল। পাকিস্তান আমেরিকার মিত্র বটে, আবার কাজে কাজে বিরুদ্ধেও যায়। তো আমেরিকা সরাসরি পাকিস্তানকে ধরতে গেলে আরেকটা সমস্যা তৈরি হবে। তাই আমেরিকা এখন চুপ করে আছে, কিন্তু এই চুপ করে থাকাটা বেশিদিন চলবে কিনা সেটা দেখার বিষয়। আসলে বন্ধুরা, এই পুরো ব্যাপারটা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়। দুনিয়াতে শুধু সামরিক শক্তি দিয়ে সব কিছু হয় না। তুমি সমুদ্রে যতই টহল দাও, ভূমিপথে অন্যদের ঠেকাতে পারবে না। আর পাকিস্তান এই সুযোগটা ভালো, বলতে পারেন যে খুব ভালো করে বুঝেছে। বন্ধুরা, আসি নেতানিয়াহুর প্রসঙ্গে। বেঞ্জামিন নেতানিয়াহু মানে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী, এই লোকটার ওপর অনেকগুলো দুর্নীতির মামলা আছে। ঘুষ নেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এক গাদা অভিযোগ। আজকে এই মামলার শুনানি ছিল। ঘন্টার পর ঘন্টা ধরে শুনানি চলার কথা। নেতানিয়াহুর আইনজীবীরা কোর্টে গিয়ে বলল, শুনুন, 3 ঘন্টা শুনানি একটু কমানো যায় না? এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার নামিয়ে আনুন। কারণ হিসেবে বলল নেতানিয়াহুর নিরাপত্তার কথা। ইসরায়েলের কোর্ট বলল না, আবেদন খারিজ। এটা দেখে মনে হচ্ছে যতদিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছে ততদিন কোর্ট একটু ছাড় দিচ্ছে, কিন্তু যেদিন সেই কুর্সি যাবে সেদিন অনেক কঠিন হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে অনেক ক্ষমতাসীন নেতা ক্ষমতায় থাকতে থাকতে মামলা থেকে বেঁচে গেছে, কিন্তু ক্ষমতা ছাড়তেই জেলে গেছে। নেতানিয়াহুর ক্ষেত্রেও সেই পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, আসি বিশাল একটা বড় খবরে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে মানে ইউএসজিএস একটি সার্ভে করেছে 28 এপ্রিল 2026 তারিখে, একটা স্টাডিও প্রকাশ করেছে। সেই স্টাডিতে বলা হচ্ছে আমেরিকার, বলতে পারেন যে অ্যাপাচিয়াল পাহাড়ে প্রায় 23 লক্ষ টন লিথিয়াম পাওয়া গেছে। এই লিথিয়াম কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু আপনাদেরকে বলি। লিথিয়াম হলো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির সবচেয়ে জরুরি জিনিস। আজকের দুনিয়ায় যে গ্রিন এনার্জি রেভলিউশন হচ্ছে তার মূল ভিত্তি হলো লিথিয়াম। ফোনের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, সব কিছুতে লিথিয়াম লাগে। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি লিথিয়াম ছিল অস্ট্রেলিয়া, চিলি আর আর্জেন্টিনায়। চীন লিথিয়াম প্রসেস করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, কিন্তু এখন আমেরিকার নিজের মাটিতে এত বিশাল লিথিয়ামের ভান্ডার পাওয়া মানে হলো আমেরিকাকে আর অন্যের উপর নির্ভর করতে হবে না। হিসেব করে দেখা গেছে এই 23 লক্ষ টন লিথিয়াম আমেরিকার বর্তমান ব্যবহারের হিসেবে প্রায় 328 বছর চলবে, 3 শতাব্দীরও বেশি। এই লিথিয়াম দিয়ে প্রায় 13 কোটি ইলেকট্রিক গাড়ি চালানো যাবে বা 16 লক্ষ গ্রিড স্কেল ব্যাটারি তৈরি করা যাবে। এটা কিন্তু সত্যিই অনেক বড় একটা ঘটনা, কারণ এতদিন আমেরিকা আর চীনের মধ্যে যে টেনশন চলছিল সেখানে একটা বড় ইস্যুই ছিল এই লিথিয়ামের সাপ্লাই চেইন। চীন অনেক দেশ থেকে লিথিয়াম কিনে নিজেই প্রসেস করে বাজারে বিক্রি করে। এতে আমেরিকা অনেকটা চীনের উপর নির্ভরশীল ছিল। এখন নিজের মাটিতে এত বড় মজুত পেলে আমেরিকার ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি আর ক্লিন এনার্জি সেক্টর অনেকটাই স্বাধীন হয়ে যাবে। তবে এটাও মনে রাখতে হবে যে এটা এখনও শুধু আবিষ্কার হয়েছে। এটাকে মাটির নিচ থেকে তুলতে হবে, প্রসেস করতে হবে। সেটা করতে অনেক সময় লাগবে, তবু এটা বিশাল একটা খবর। বন্ধুরা, আসি সবচেয়ে মজার একটা আপডেটে। আমাদের দেশের রাজনীতি, 5 রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। শেষ দফার ভোটিং আজকে শেষ হয়ে গেছে, আর এক্সিট পোলও বেরিয়ে গেছে। কোন রাজ্যে কে জিতছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, কারণ এটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। পশ্চিমবঙ্গ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি আমাদের রাজ্যে। তো তৃণমূল কংগ্রেস মানেই হলো পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ মানেই হলো তৃণমূল। এই ধারণাটা অনেকদিন ধরে চলে আসছিল। বিজেপি বহুবার চেষ্টা করেছে এই ঘাঁটি ভাঙতে পারেনি, কিন্তু এবারের এক্সিট পোল অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গে মোট 294টা বিধানসভা আসন, বহুমত পেতে লাগবে 148টা। তো এক্সিট পোলে কি দেখা যাচ্ছে, যেসব এক্সিট পোল বা যেসব এজেন্সি এক্সিট পোল করেছে তাদের প্রায় সবাই বিজেপিকে 150 থেকে 160 আসনের মধ্যে দেখাচ্ছে, মানে বহুমত পেরিয়ে।
আর তৃণমূলকে দেখানো হচ্ছে 120 থেকে 135-এর মধ্যে। এই দুটো এজেন্সি অবশ্য মমতা সরকার আবার আসছে বলছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ এজেন্সি বিজেপিকে এগিয়ে রাখছে। এটা যদি সত্যি হয় তাহলে এটা অনেক বড় একটা রাজনৈতিক পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘাঁটি গড়েছিলেন বাংলায়, সেই ঘাঁটিতে প্রথমবারের মতো বিজেপি ঢুকে পড়বে। এবার একটু ভাবো কেন এই পরিবর্তন হলো যদি সত্যিই হয়। প্রথম কারণ হলো হুমায়ুন কবিরের প্রসঙ্গ। এই লোকটা বাবরি মসজিদ তৈরির নামে মুসলিম ভোটারদের টার্গেট করেছিলেন। অনেকে বলছে যে এই ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ভাগ করে দেওয়া হয়েছে। মমতার মুসলিম ভোট ব্যাংক যদি ভেঙে যায় তাহলে তৃণমূলের সমীকরণ এলোমেলো হয়ে যাবে। এখন একটা সন্দেহ আছে, অনেকে মনে করছে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের ইস্যু তোলাটা আসলে বিজেপিরই চাল। মানে বিজেপি নিজেই এই লোককে দিয়ে একটা ইস্যু তুলিয়েছিল যাতে হিন্দু ভোটার এক জায়গায় আসে আর মুসলিম ভোট ভাগ হয়। যদি এটা সত্যি হয় তাহলে বলতে হবে বিজেপির রাজনৈতিক বুদ্ধি এবার খুব ধারালো ছিল। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা ফাইনাল রেজাল্টের আগে তো বলা যাবে না। এক্সিট পোল সবসময় সঠিক হয় না। 2019 সালে বিজেপি পশ্চিমবঙ্গের লোকসভায় ভালো করলেও বিধানসভায় 2021 সালে মমতা দিব্যি জিতে গিয়েছিলেন। বন্ধুরা, কেরালায় নিয়ে একটু বেশি বলার নেই। এখানে বিজেপি আগে থেকেই অনেক দুর্বল। এখানে মূল লড়াই হলো ইউডিএফ মানে কংগ্রেস নেতৃত্বাধীন জোট আর এলডিএফ মানে বামফ্রন্টের মধ্যে। এক্সিট পোলে কেরালায় 140টা আসনের মধ্যে ইউডিএফ পাচ্ছে 80 থেকে 90টা, এলডিএফ পাচ্ছে 49 থেকে 62টা, আর বিজেপি যদি 0 থেকে 3টা পায় সেটাই কেরালায় বিশাল বড় ব্যাপার। কেরালায় বাম সরকার ছিল, এবার মনে হচ্ছে পরিবর্তন আসতে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ যদি জেতে তাহলে কেরালায় নতুন সরকার আসবে। বন্ধুরা, আসামের চিত্রটা বেশ পরিষ্কার। এখানে বিজেপি আগে থেকে সরকারে আছে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি এখানে বেশ শক্ত অবস্থানে। এক্সিট পোলে দেখা যাচ্ছে 126টা আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 80 থেকে 100টা, আর কংগ্রেস পাচ্ছে 24 থেকে 36টা, বাকি 3টা অন্যদের। মানে আসামে বিজেপি সরকার আবার আসছে, এটা প্রায় নিশ্চিত দেখাচ্ছে। দেখুন, পদুচেরিতে মোট 30টা আসন। এখানে এক্সিট পোলে বিজেপি 15 থেকে 20টা আসন পেতে পারে, কংগ্রেস 6 থেকে 8টা, আর অন্যান্যরা 3 থেকে 7টা। এই হলো। তো বন্ধুরা, আজকের দিনটা অনেক ব্যস্ত ছিল খবরের দিক থেকে। একদিকে মিডল ইস্টের হরমুজ নিয়ে টানাপোড়েন, পাকিস্তান ইরান হয়ে সরাসরি আমেরিকার অবরোধ ভাঙছে, নীতিনাথের কোর্টে কোণঠাসা হচ্ছে, আমেরিকা বিশাল নীতি নামের ভান্ডার পেয়েছে, আর সেই সাথে আমাদের নিজের দেশের 5 রাজ্যে ভোটের মশরুম। তো সবচেয়ে বড় চোখ পশ্চিমবঙ্গের দিকে। মমতার ঘাঁটি কি এবার ভাঙবে নাকি মমতা আবার ফিরে আসবে? ফাইনাল রেজাল্ট যখন আসবে তখন বলবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এক্সিট পোল যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে বাংলার রাজনীতিতে একটা ঐতিহাসিক পরিবর্তন হবে। তো আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে এবং ফলো করুন আমাদের পেজটিকে এবং চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর লাইভ স্ট্রিমে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।